ফাইনালি তিলোত্তমা বিচার পেল। আপনাদেরকে বরাবরই আমি বলে আসছি যে তিলোত্তমা কিন্তু বিচার পাবে। ফাইনালি তিলোত্তমা বিচার পেল। এবার আমি এই কথাগুলো কেন বলছি তাই না, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজি কর ম্যাটার নিয়ে যতগুলো তথ্য আমি পেয়েছি বা পাচ্ছি, সাথে সাথে কিন্তু আপনাদেরকে সমস্ত তথ্য পৌঁছে দিচ্ছি। তিলোত্তমা বিচার পাবে, এটা কিন্তু সকলে আমরা আশা করে আছি যে তিলোত্তমা বিচার পাবে। এমনকি যে বারবার কিন্তু কোর্ট থেকে অবধি বলা হচ্ছে যে তিলোত্তমা বিচার পাবে, জাস্ট একটু সময় লাগবে। যেহেতু এখানে তদন্তের ব্যাপার, প্রমাণের ব্যাপার, আর যেহেতু প্রথমে কেসটা কিন্তু কলকাতা পুলিশ হ্যান্ডেল করছিল, তো পরবর্তীতে হ্যান্ড ওভার করা হয়েছে সিবিআইয়ের হাতে, যার জন্য প্রমাণের জন্য কেসটা মানে পুরো শর্ট আউট হতে সময় লাগছে। তো কিন্তু তিলোত্তমা বিচার পাবে। আর ফাইনালি একটি মারাত্মক মানে তথ্য আপনাদেরকে দিব, যেই তথ্যটা শুনলে আপনারা একটু হলেও শান্তি পাবেন যে তিলোত্তমা বিচার পেয়েছে। আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, কারণ আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে ওষুধ জালিয়াতি বা স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে মারাত্মক তথ্য আমি আপনাদেরকে দিয়েছি, আরও আগামীতে দিব, ঠিক আছে? কারণ ওষুধ নিয়ে বিভিন্নভাবে আরজি করে দুর্নীতি ঠেসে ঠেসে ভরা আছে। আরজি কর হলো গিয়ে দুর্নীতির ভাণ্ডার, যেখানে আমরা শিক্ষা দুর্নীতির ব্যাপারে জেনেছি, এমনকি স্বাস্থ্য দুর্নীতিতেও বড় বড় মাথাগুলো জড়িত, আর যে মাথাগুলো অ্যারেস্টেড, বুঝতে পারছেন? যেই মাথাগুলো অ্যারেস্টেড, আপনাদেরকে আজকে আমি একটা তথ্য দিচ্ছি। এসএসসি চাকরি কেলেঙ্কারির তদন্তে নেমে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, বুঝতে পারছেন? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল রাশি রাশি টাকা। এবারেও পুলিশ তদন্তে নেমে এক প্রতারণা চক্রের পান্ডাকে তার বান্ধবী সহ গ্রেপ্তার করলো। বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় 16 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার সোনার গহনা ও একটি বিলাসবহুল 4 চাকার গাড়ি। ভাবতে পারছেন? দুর্নীতির টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাত্রা। দক্ষিণ 24 পরগনায় বারুইপুর থানার পুলিশ চাঞ্চল্যকর প্রতারণা কাণ্ডে হদিশ পেল। নামী ঔষধ কোম্পানিতে, পয়েন্ট টু বি নোটেড, যে নামী ঔষধ কোম্পানিতে ঔষধ সরবরাহের নাম করে প্রায় 16 কোটি টাকা প্রতারণার অভিযোগ নাগের বাজারের বাসিন্দা তারকানাথ ভট্টাচার্য এবং তার বান্ধবী শতরূপা সর্দারের বিরুদ্ধে। এখানেও ওষুধ জালিয়াতি, আরজি করে ওষুধ জালিয়াতি আপনাদেরকে বলেছি। আর সেখানে নিম্নমানের ওষুধ চালানো হতো, যেখানে মানে সরকার থেকে, সরকার বাবদ যে টাকাগুলো আসে ওষুধের জন্য, সেখানে লিস্ট যেভাবে দেওয়া হতো সেই মাফিক কিন্তু ওষুধ হাসপাতালে সরবরাহ হতো না, সেখানে নিম্নমানের ওষুধগুলো চালানো হতো। আর এই সমস্ত টাকা বাঁচিয়ে তারা নিজেদের আইয়াসি বা নিজেদের জীবনযাত্রাকে বিলাসবহুল করে তুলছিল। ঠিক সেইভাবে তিলোত্তমা সবসময় সত্যের জন্য লড়াই করছিল। তিলোত্তমা সবসময় সত্যের পাশে ছিলেন, তাই তো? তিলোত্তমাকে সত্যের প্রোটেস্ট করার জন্য আজকে তিলোত্তমা নিজেকে বলি দিয়ে দিল, বা ওকে এই ঘটনার শিকার হতে হলো। তো আজকে ঠিক সেইভাবে এই ওষুধ জালিয়াতির ব্যাপারেও আজকে অ্যারেস্টেড। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত 3 বছর ধরে বারুইপুরে সস্তা সুন্দর নামে এক সংস্থার হয়ে ঔষধ সরবরাহের নামে তারকানাথ নানা কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন। ভাবতে পারছেন? কিন্তু বাস্তবে ওষুধের কোনো সরবরাহ হয়নি। ওষুধের সরবরাহের নাম করে কোটি কোটি টাকা নিয়েছিলেন, কিন্তু বাস্তবে কোনো ওষুধ সরবরাহ করাই হয়নি। প্রথমে বারুইপুর থানার প্রতারণার অভিযোগ দায়েরের পর 6 মার্চ নাগের বাজার এলাকা থেকে তারকানাথকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে 11 লক্ষ টাকার সোনার গহনা, একটি বিলাসবহুল গাড়ি ও প্রায় 1 কোটি টাকার ওষুধ উদ্ধার করা হয়। এরপর তারকানাথকে পুলিশি হেফাজতে নিয়ে লাগাতার জেরা করলে উঠে আসে তার বান্ধবী শতরূপা সর্দারের নাম। সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ তাকে গলফ্রিন, ঠিক আছে, এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে 16.5 লক্ষ টাকা নগদ।
ভাবতে পারছেন, 16.5 লক্ষ টাকার নগদ, 40 লক্ষ টাকার সোনার গহনা, একটি গাড়ি। শতরূপা পেশায় আগে একবার সিঙ্গারের কাজ করতেন, সেখানেই তার আলাপ হয় তারকানাথের সঙ্গে। এ প্রতারক তারকানাথ ও শতরূপার জীবনযাত্রা পার্থ ও অর্পিতার মতো। পার্থ, বুঝতে পারছেন পার্থকে? দামি গহনা, গাড়ি, নগদ টাকা সব মিলিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন তারা। এই ঘটনায় বারুইপুর থানার পুলিশ আরও তদন্ত শুরু করেছেন। তাদের সন্দেহ এই প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারে আরও কয়েকজন মাথা। জিজ্ঞাসাবাদ করে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। এখানেও এক সত্য সামনে আসলো। তাহলে হলো না যে তিলোত্তমা সত্যের জন্য লড়াই করছিল, তিলোত্তমার স্বাস্থ্য দুর্নীতিটাকে সামনে আনতে চাইছিল, ফাঁস করতে চাইছিল, যেখানে এখানেও দেখুন ঠিক সেমভাবে স্বাস্থ্য দুর্নীতি যে সামনে এসছে। কোথাও না কোথাও আমাদের একটু হলেও আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তিলোত্তমা জাস্টিস পাবে, এটা আমি আপনাদেরকে বারবার বলছি, জাস্টিস পাবে। কারণ তিলোত্তমার ব্যাপারে সিবিআই তরফ থেকে বলা হয়েছে যে আমরা একটু সময় নিচ্ছি, জাস্টিস দিলে কিন্তু জাস্টিস ডেফিনেটলি জাস্টিস হবেই। আর তিলোত্তমার ব্যাপারে আপনাদেরকে প্রথমে বললাম যে পুলিশ দায়িত্ব সহকারে তিলোত্তমার প্রত্যেকটা তিলোত্তমার যে ঘটনা তার প্রত্যেকটা প্রমাণ দায়িত্ব সহকারে ওরা বিলুপ্ত করেছে। সেই প্রমাণগুলো মিটিয়ে দেওয়ার পর থেকেও যেই জিনিসগুলো পড়ে রয়েছে সেখান থেকে প্রমাণ কালেক্ট করা আর সেটা কোর্টে পেশ করা, আবার সেটাকে সেটার ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা, সময় তো লাগবে, তাই না? তো একটু হলেও সময় লাগবে আর জাস্টিস আমরা পাবো, এইটুকু ধৈর্য রাখতে হবে। তবে প্রতিবাদ করে যেতে হবে। আপনারা বিশ্বাস রাখুন, যতগুলো তথ্য পাবো আরজিকর ম্যাটারে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দিব, কিন্তু সময় মতো। যখন যেটা জানবো তখন সেটা দিব। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যেটা শিক্ষা দুর্নীতি, এই যে অভিজিৎ গাঙ্গুলি, ঠিক আছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যেখানে উনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন শিক্ষাতে চাকরি নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, এমনকি ওনার রায়কেই কিন্তু বহাল রাখা হয়েছে, তাই তো? এবার কি হয়েছে, কোর্টে রাজ্য অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মারাত্মক প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন সেটা আবার আপনাদেরকে বলি, যে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার পদ্ধতি নিয়ে ডিভিশন বেঞ্চে সরব প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুঝতে পারছেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রশ্ন, কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে? প্রশ্ন করা হচ্ছে ওখানে যে কিসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি এই প্রশ্ন তুলেছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। শুধু তাই নয়, যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে। এই প্রশ্নটি করা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। প্রশ্ন অ্যাডভোকেট জেনারেলের। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন, এটা দুর্নীতির অভিযোগে মামলা, একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না? বিচারপতি বলছেন যে একজন বিচারপতির নিজস্ব উপলব্ধি থাকতে পারে না। অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন যে উপলব্ধি থাকতেই পারে, কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে, ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন। তিনি এও বলেন যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রাপকদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এটা কি করা যায়? একই সঙ্গে আদালতের সওয়াল, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে জানিয়েছিলেন আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কি করে এটা প্রমাণ হলো? প্রশ্ন করছেন কি করে এটা প্রমাণ হলো, কে প্রমাণ করলো? আমাদের কাছে নথি আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। বুঝতে পারছেন যে কিভাবে পর্ষদ থেকে বা বলতে পারেন যে কোথাও না কোথাও এখানে রাজ্য, ঠিক আছে, যে কিভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এই প্রশ্নগুলো তুলছেন। তবে বিচারপতি কিন্তু দুর্ধর্ষ উত্তর দিয়েছেন যে একজন বিচারপতির নিজস্ব উপলব্ধি থাকতেই পারে, আর সেই ভিত্তিতে উনি কিন্তু এই কথাগুলো বলতেই পারেন।
যে শিক্ষা দুর্নীতিতে বা এই নিয়োগ দুর্নীতিতে মারাত্মক হয়েছে গিয়ে দুর্নীতি, তাই না? আর যেটা আমরা দেখতেই পাচ্ছি কিভাবে যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু রাজ্য দিতে পারেনি। এমনকি যে যেখানে বারবার যোগ্যরা যে এই যে 31শে ডিসেম্বর অবধি ওনারা চাকরি করবেন, আর অযোগ্যরা বারবার বলছেন যে আমরা কোথায় যাব, আমরা কি করব, কিন্তু সেখানে কোনো কিছু নেই, তাই না? আপনারা জানেন যে পহেলগামে যে ঘটনাটা ঘটেছিল সেটার প্রতিবাদ কিন্তু বা সেটার বদলা ভারত নিয়েছে। মোদিজি দায়িত্ব সহকারে অপারেশন সিন্দুর যেই মিশনটির নাম দেওয়া হয়েছে সেটা কিন্তু দায়িত্ব সহকারে উনি কমপ্লিট করিয়েছেন, তাই তো? আর পহেলগামে যে ঘটনা ঘটেছিল যেখানে এক মানে মহিলা, উনি সদ্য বিবাহিত, উনি ওনার স্বামীকে নিয়ে সেখানে কিন্তু ট্যুরে গিয়েছিলেন, সেখানে ঘুরতে গিয়েছিলেন। সেই মহিলা যখন তার চোখের সামনে তার স্বামীকে জঙ্গিরা গুলি মানে বন্দুক চালায় বা বন্দুক তার মাথার উপর ঠেকায়, তখন সে বারবার অনুরোধ করেছিল যে আমার কিন্তু সদ্য বিবাহিত, আমার 6 দিন হলো বিয়ে করা, আমাকে ছেড়ে দিন। কিন্তু ওরা মেয়েটিকে বলেছিল এই যে যন্ত্রণা, এই যে বেদনা পাচ্ছিস, এই কথাগুলো যা গিয়ে তোদের মানে প্রধানমন্ত্রীকে গিয়ে বল, মোদিজিকে গিয়ে বল। মেয়েটির অনুরোধ কিন্তু ওরা শুনেনি, ওরা সেখানে উল্লাসে উড়িয়েছিল, ওরা হাসি ঠাট্টা করেছিল, ওরা মজা পেয়েছিল যে ফাইনালি হিন্দুরা বা ভারতীয়রা বাদ দেন, কারণ যেখানে হিন্দু জেনে শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, তো সেখানে জঙ্গিরা দেখেছিল যে হিন্দু নারী, এক বিবাহিত নারী কিভাবে বেদনা পাচ্ছে, কিভাবে কষ্ট পাচ্ছে, তাকে যন্ত্রণা দিয়ে নিজেরা খুব খুশি হয়েছিল। আজকের ডেটে ওরা আজকে যন্ত্রণা পাচ্ছে, ওরাও বুঝছে যে সেই বেদনার কি কষ্ট বা কি যন্ত্রণা তারা কিন্তু বুঝছে। এবার সেই পরিস্থিতিতে মুখ খুলেছে সেই মহিলা। ওই মহিলা কি বলছে, মারাত্মক কথা বলেছে। ওই মহিলা বলছে যে ওরা মোদিকে বলতে বলেছিল, মোদি জবাব দিয়েছেন। অপারেশন সিন্দুরে তৃপ্ত হিমাংশী। পহেলগাঁও হামলার পহেলগাঁওতে যে হামলা হয়েছে, তো পহেলগাঁও হামলায় বিভীষিকার মুখ হয়ে উঠেছিলেন তিনি। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর নিথর দেহ আঁকড়ে বসে থাকা সদ্য বিবাহিতা তরুণীর ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। অপারেশন সিন্দুরের পর সেই তরুণী হিমাংশী নরওয়াল, তার স্পষ্ট বার্তা জঙ্গিরা বলেছিল আমরা যেন মোদিকে গিয়ে হামলার কথা বলি। এবার মোদি নিজেই তাদেরকে জবাব দিয়েছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি পুরো গুড়িয়ে দিয়েছে, মিস করে দিয়েছে, একদম ছায়ের গুঁড়োর মতো। বুঝতে পারছেন যে গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ মোহাম্মদ, মুরাক্কায় লস্করি তৈবা ও হিজবুল মুজাহিদিন, বুঝতে পারছেন, মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ নিজে। 25 মিনিট ধরে পাকিস্তানে হামলা চালায় ভারত। এই ঘটনাটি রাত্রি 1:30 নাগাদ শুরু হয়। এই ঘটনাটি হামলা চালানো পুরো শুরু হয়, আর 1:53 মিনিটে এক্স হ্যান্ডেলে কিন্তু সেনাবাহিনী পোস্ট করে লিখে যে ফাইনালি বদলা কমপ্লিট, বিচার পেলাম, বিচার হলো। বুঝতে পারছেন, অপারেশন সিঁদুরের পর স্বজন হারানোর দুঃখে কিছুটা হলেও প্রলেপ পড়েছে পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের। সেই রকম একজন হিমাংশী নারওয়াল নৌসেনার লেফটেন্যান্ট জেনারেল বিনয় নরওয়ালের স্ত্রী বলেন, বিনয়ের স্ত্রী বলেন, আমি ওদের বলেছিলাম মাত্র 6 দিন আগে আমার বিয়ে হয়েছে, দয়া করে ছেড়ে দিন। ভাবুন একটা স্ত্রী কতটা কাতর মিনতি করেছে ওদের কাছে, কিন্তু জঙ্গিরা এতটাই কাফার বা এতটাই ওরা হিংস্র প্রজাতির যে ওরা সেই নারীর আওয়াজ, সেই নারীর কণ্ঠস্বর ওরা খিল্লি উড়িয়েছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, ওরা বলেছিল মোদির কাছে গিয়ে দয়া ভিক্ষা কর। আজকে মোদিজি এবং আমাদের সেনা সৈন্য, বুঝতে পারছেন, যোগ্য জবাব দিয়েছে।
আমরা 26টি পরিবার সেদিন যা যন্ত্রণা পেয়েছিলাম সেই যন্ত্রণা আজ সীমান্তের ওই পারেও পৌঁছে দেওয়া হয়েছে। বিনয় নরওয়ালের বাবা রাজেশ নরওয়াল বলেন, যখন এই ঘটনা ঘটল তখন বলেছিলাম ভারত সরকারের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। আজ ওরা ওদের কাজ করলো। তার আরও সংযোজন, যারা নিজের সন্তান হারিয়েছেন তারা আর তাদের সন্তান ফিরে পাবেন না। কিন্তু এ প্রত্যাঘাত সন্ত্রাসবাদীদের মনে ভয় ধরাবে। ভবিষ্যতে কাপুরুষের মতো হামলা চালাতে ভয় পাবে, কারণ ওরা কাপুরুষের মতো হামলা করেছে। ওরা লুকিয়ে গিয়ে সেই পর্যটকদের উপর হামলা করেছে। হিম্মত থাকলে সামনে এসে হামলা করতো, যেভাবে ভারতীয়রা বা বলতে পারেন যে ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট হামলা করেছে সেই জঙ্গিদের ঘাঁটিতে গিয়ে, তাই না? সব মিলিয়ে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়ে পহেলগাঁও হামলার ক্ষতে কিছুটা মলম দিল প্রশাসন। সবচেয়ে বড় কথা হলো আমরা ভারতীয়রা শান্তি, কারণ পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে আমরা সকলে ভেঙে পড়েছিলাম যে এইভাবে ঘটনা ঘটতে পারে। আমরা সকলে কাতর মিনতি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু করুক। ফাইনালি কিছু করেছেন। জয় ভারত, জয় হিন্দ, তাই না? যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।